প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় শো মামা নামা আউট অফ দ্য বক্সে। আর যথারীতি আপনাদের সঙ্গে আমি আছি মাহমুদ মঞ্জুর, এবং আজকে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন। তিনি আপনারা সবাই চিনবেন না, নাম বললে চিনবেন না, ওনার নাম বিপ্লব গোস্বামী। কিন্তু ওনার কাজ সম্পর্কে একটা কাজের নাম যদি বলি তাহলে আপনারা রীতিমতো একটু আটকে উঠবেন হয়তোবা, আশা করি। তিনি হচ্ছেন লাপাতা লেডিস নামে একটা মুভি আপনারা দেখেছেন, নিশ্চয়ই শুনেছেন, না দেখলেও। সেটির গল্পকার বা সেটির স্ক্রিপ্ট রাইটার বিপ্লব গোস্বামী আজকে আমাদের সঙ্গে আছেন। আমরা এই সিনেমাটার বিহাইন্ড দ্য সিন ওনার কাছ থেকে যেহেতু পেয়েছি, ওনাকে সাথে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব, এবং ওনার অতীত এবং আগামীর গল্পটাও আমরা জানবার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন, শুনুন আমাদের গল্প। দাদা কেমন আছেন? ভালো আছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি বাংলাদেশে কবে আসলেন বা আসার কারণটা কি? বাংলাদেশ আমি মূলত ঘুরতে এসেছি। নিশ্চয়ই প্রথম না? না, প্রথম নয়। আমার খুব বিশেষ ক্লোজ বন্ধু রয়েছেন এখানে, দীপঙ্কর দীপন, বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, সবাই জানেন আপনারা। তো উনি আমার খুব কাছের বন্ধু। সেই বন্ধুত্বের টানেই আসা, আর বাংলায় ঘুরে বেড়ানোর আমার একটা চমৎকার ভালো লাগা কাজ করে বাংলাদেশে। এমনিতে আমরা তো শুনি সাধারণত যে কলকাতা বা ইন্ডিয়া থেকে যখন এরকম আপনাদের মতো বিশেষ অতিথি আসেন, তারা গল্পে গল্পে বলেন যে আমার দাদার বাড়ি বরিশালে ছিল, আমার নানার বাড়ি রংপুরে ছিল। এমন কোনো কি সুতোর টান কি আছে এখানে? সেটা তো প্রত্যেক বাঙালিরই থাকে ডেফিনেটলি। এপার ওপার আত্মীয়তা এবং বড় হয়ে ওঠার একটা মেলবন্ধন বা মানে আমি বলছি যোগাযোগ সূত্র তো থাকে, সেটা আমারও আছে। তো কিন্তু তার পাশাপাশি যেটা আমার আছে সেটা হচ্ছে অত্যন্ত ভালো লাগা আছে বাংলাদেশের প্রতি। বাংলাদেশ ঘুরে বেড়াতেই যেন আমার খুব ভালো লাগে। তো কোনো ট্রাফিক জ্যাম এখন প্রায় সর্বত্রই দেখা যায়, তা সত্ত্বেও ভালো লাগে। গ্রাম ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। আমরা এবার মূল গল্পে আসি। দর্শকরা নিশ্চয়ই আপনার গল্পটা শুনতে চায় যে লাপাতা লেডিস কিভাবে এই মুভিটার সঙ্গে আপনি যুক্ত হলেন, বা এই গল্পটা আপনি এটার গল্প লেখক মূলত। হ্যাঁ, স্ক্রিপ্ট বা গল্প লেখক। সংলাপে দুজন সম্ভবত আপনাকে। হ্যাঁ, মূলত আমার স্ক্রিপ্টের উপরই এটা হয়েছে। গল্পটা সেম যেরকম লেখা ছিল সেরকমই আছে, পাশাপাশি কিছু ডায়ালগস আর কিছু অল্প কিছু সিনস নিয়ে আরও কাজ করেছেন আমার সঙ্গে আরও দুজন সহলেখক রয়েছেন। আপনার ছবিটা এই গল্পটা একেবারে এই গল্পটা আপনার ভেতরে জন্মালো বা প্রথম তৈরি হলো আপনার ভেতরে, আপনি এমন একটা গল্প লিখবেন, সেটা কবে নাগাদ, কীভাবে? অ্যাকচুয়ালি অনেক ছোটোবেলায় আমি একটা ভাবনা চিন্তা করে ফেলেছিলাম যে সিনেমা নিয়ে পড়াশোনা করব। তো তারপর খুব কম বয়সে সিদ্ধান্ত নিয়ে ফেলি যে না, আমি পড়াশোনাটাই করব সিনেমা নির্ভর। তারপর আমি বড় হয়ে একজন ফিল্ম ডিরেক্টর এবং রাইটার হব। তো পাশাপাশি শিল্পচর্চা এবং সিনেমা চর্চার পাশাপাশি সামাজিক বিভিন্ন দিকে আমি খেয়াল করতাম কোথায় কি হচ্ছে। অনায়াসে সেই ভাবনা চিন্তাগুলো ভেতরে কাজ করত। তো সেরম সময় থেকে এবং পরবর্তী সময় যখন আমি সুযোগ পাই সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়ার, সেই পুরো সময়টাতে আমি সামাজিক কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতাম। দেখতাম যে আসলে মানুষের মধ্যে অনেক বৈষম্য থাকে, অনেক প্রতিবন্ধকতা থাকে। কেউ কেউ হয়তো সেই সুযোগটা ভালো পেয়ে যায়, তার জীবনে অত তা হয়তো ঝড় ঝাপটা প্রতিবন্ধকতা আসে না, বৈষম্যের শিকার হয় না। আবার কারো কারো জীবনে সেটা প্রখরভাবে থেকে যায়। সেই জিনিসগুলো একটা ভাবনা চিন্তা করতো, এবং আমি বিশেষভাবে লক্ষ্য করেছি যে নারী পুরুষের একটা বৈষম্য কিন্তু পৃথিবীর প্রায় সর্বত্রই আছে। শহর কেন্দ্রিক যে সভ্যতা আমাদের পৃথিবীর, তাতে হয়তো এখন সেরমভাবে আর অনেক জায়গাতেই যে বৈষম্যের কথা বলছি নারী পুরুষের, সেটা হয়তো দেখা যায় না। কিন্তু গ্রাম পাহাড়ে কিন্তু অনেক রকমভাবে সেটা এখনও এক্সিস্ট করে। তো এইটা আমাকে ভাবাতো, এই উপাদানগুলো আমার মধ্যে কাজ করতো। পাশাপাশি সিনেমা পড়ছি, শিখছি, সিনেমাটিক শিল্পের বিভিন্ন উপাদান আমার মধ্যে কাজ করতো। তো সব কিছু মিলে একটা সময় আমি চিন্তা ভাবনা করলাম যে একটা সিনেমা আমি লিখব যার ধরনটা একটু অন্যরকম হবে, এবং তার বিষয়বস্তুটাও একটু অন্যরকম হবে। তার মধ্যে হয়তো সামাজিক কিছু কথা থাকবে, কিছু মানবিক বোধের কথা থাকবে, কিন্তু সেটা আমি বলবো খুব নরম ভঙ্গিতে বলবো, নরম ভঙ্গিমায় বলবো। তাতে খুব জোরালো কিছু প্রতিবাদের মতো করে বলছি না আমি। এবং তার মধ্যে কিন্তু সিনেমাটিক যে কোয়ালিটিসগুলো সেগুলো যেন থাকে, এবং একটা এন্টারটেনিং ভ্যালুজ যেন থাকে। পাশাপাশি সিনেমা তো বাণিজ্য নির্ভর একটা শৈল্পিক মাধ্যম,
এই শিল্প মাধ্যমে বাণিজ্যটা অর্থের খুব প্রয়োজন, সেটা যেন সিনেমা মানে তৈরি হলো এবং সেটা যেন সেরকমভাবে বাণিজ্যিকভাবে সফল হয়ে ওঠে। তো খুব জটিল ছিল আমার পক্ষে, কঠিন কাজ ছিল এটাকে পুরোপুরি স্ট্রাকচার করা। একটু ইন্টারাপ্ট করি, বাণিজ্যিক উপাদান আপনি যেটা ভাবনার কথা বললেন, বাণিজ্যিক উপাদানটা কি গল্পটাতে খুব বেশি ছিল? মানে বাণিজ্য বলতে আমরা যেভাবে বুঝি তামিল, বলিউড, বাংলাদেশ, ডালিউড যাই বলেন না কেন, বাণিজ্য বলতে আমরা যেটা বুঝি নাচ গান, ধুমধাড়াক্কা, মারপিট, তেমন এলিমেন্ট কিন্তু এটাতে ছিল না। আমি সেই অর্থে বাণিজ্যিক উপাদানের কথা বলছি না, আমি বলছি যে আমি যখন এই সিনেমাটা লিখি, তো যেটা আপনাকে বললাম বিষয়গুলো আমি মাথায় রেখেছি, যেন এক সামাজিক কিছু কথা, কিছু মানবিক দিক, হ্যাঁ সেগুলো যেন থাকে, সিনেমাটিক্যালি যেন খুব সমৃদ্ধ থাকে, পাশাপাশি এমন একটা স্ট্রাকচার তৈরি হবে সেটা যেন খুব একেবারে মানে আমরা আর্ট হাউস সিনেমার মতো করে ভেবে যেন সে একদমই কোনো রকম সেই অর্থটা ফেরত দিতে পারলো না প্রডিউসারকে, সেরকম যেন না ঘটে, সেটা নিয়ে আমি সচেতন ছিলাম। সেই দিক থেকে আমি বললাম যে একটা বাণিজ্যিক সচেতনতা আমার মধ্যে ছিল। এটা কি আপনার প্রথম গল্প স্ক্রিপ্ট? হ্যাঁ, এটা বলতে পারেন আপনি হিন্দি সিনেমার স্ক্রিপ্ট হিসেবে এটা আমার প্রথম। হ্যাঁ, আমি সেই পয়েন্টে জানতে চাই যে এই গল্পটা আপনার ভেতরে আসলে দানা বাঁধলো কেমন করে? নিশ্চয়ই কোনো ঘটনা বা কোনো ইনসিডেন্ট, কোনো একটা কিছু তো আছেই, হুট করে তো আসেনি নাকি? হ্যাঁ, সেটা হচ্ছে কি হুট করেও নয়, আবার এরম নয় যে কেউ আমাকে বললেন, কোনো প্রডিউসার বললেন বা কোনো প্রোডাকশন হাউস বললেন যে আপনি একটা সিনেমা লিখে দিন, সেটাকে নির্ভর করে আমি লিখতে শুরু করলাম, তা নয়। ব্যাপারটা হচ্ছে কি, এই যে বললাম একটা সামগ্রিকতা ছিল তার মধ্যে। মানে হচ্ছে আমি যখন ছোটোবেলা থেকেই সিনেমা শিল্প নিয়ে ভাবনা চিন্তা করছি একদিকে, এবং সামাজিক অনেক কিছু আমার চোখের সামনে চলে আসতো, এই যে বললাম লিঙ্গ বৈষম্যের কথা, সেগুলো আমার চোখে ধরা দিয়েছে, সব কিছু মিলিয়ে আমার ভেতরে যেন একটা স্ট্রাকচার, একটা বিষয়বস্তু কাজ করছিল। তারপর যখন আমার মনে হলো যে এবার আমি একটা সিনেমা লিখব, সেটা কি ধরনের সিনেমা হবে এবং কি বিষয়ের উপর বেস করে হবে, তার বৈশিষ্ট্যগুলো কি কি থাকবে, সেটা আমি খুব অঙ্কের মতো করে হিসেব করে নিই। আচ্ছা, ওকে, ফাইন। আপনি স্ক্রিপ্টটা লেখার পরে কতদিন বসেছিলেন? মানে স্ক্রিপ্টটা লিখে কি আপনি রেডি করে বসেছিলেন, নাকি আমির খানের যেই প্রজেক্টটা ছিল, তারা যে ট্যালেন্ট হান্টের মতো একটা রিয়েলিটি শোর মতো করলো, সেটাতে জয়েন করার জন্য আপনি কমপ্লিট করলেন? আমি স্পেসিফিক জানতে চাই আর কি। স্ক্রিপ্টটা রেডি করে আপনি লিখে বসেছিলেন বা অন্য কোনো জায়গায় দিয়েছিলেন? এটার এই ব্যাপারটা হয়ে গেছে কি, আমার যে এই যে সিনেমা শিল্পের মধ্য দিয়ে যে আমি যে হাঁটছি এবং আমার যে জীবনশৈলী, এটা একটুখানি আলাদা। আমি কারণ বলবো নিজেকে গ্লোরিফাই করার জন্য বলছি না, আলাদা রকম। মানে আমি এই সিনেমা নিয়ে কাজ করব, সেটা অনেক ছোটোবেলা থেকে যেহেতু সিদ্ধান্ত নিয়েছিলাম, এটাই আমার জীবনের অঙ্গ। আমি কাজ করে চলেছি, লিখে চলেছি, কন্টেন্ট রেডি করে চলেছি, এবং কি কি প্রজেক্ট কীভাবে করবো সে ভাবনা চিন্তাগুলো আমি করেছি। এটাই আমার দৈনন্দিনীয়তা, ঠিক আছে? এটাই আমার দৈনন্দিন জীবনের একটা মানে ধরন। তার মধ্যে থেকে এইটাকে আমি ডেভেলপ করছিলাম। আজ থেকে মনে আছে প্রায় 10 বছর আগে আমি সিনপসিসটা রেডি করেছিলাম এটার। আমি এই স্পেসিফিক পয়েন্টগুলি আসলে জানতে চাইছি। তো এটা এরকম হয়নি যে মানে আমি পার্টিকুলারলি একটা কাজ আমি শুরু করলাম বা লেখা কমপ্লিট হয়ে গেলো, এবার আমি খুব চেষ্টা করছি, ঠিক সেরমভাবে নয়। এই ছবিটা, এই সিনেমাটা এরমভাবে আমি লিখতে চেয়েছিলাম যাতে করে পরবর্তী সময় বানানো যায়, করে আমি আস্তে আস্তে এগিয়ে রেখে দিয়ে আবার অন্য কাজ করছিলাম, এরকম ভেতরে ছিল, রাইট? আপনি আস্তে আস্তে করে বুনছিলেন। হ্যাঁ, এরম অনেক গল্পই আমার ভেতরে থাকে আর কি। এটা নিয়ে বাঁচি, এটা নিয়ে কাজ করি, তো সেই জন্য তার মধ্যেকার একটা জিনিস হচ্ছে এটা। এরপর তাহলে আমির খান পর্যন্ত পৌঁছানোর জার্নিটা একটু যদি আমাদেরকে বলতেন। হ্যাঁ, বছর 10 আগে সিনপসিস রেডি হয়ে যায়, তারপর 20-22টা সিন আমি লিখে ফেলে আমার মনে হলো যে এই সিনেমাটা একটু অন্য ধরনের সিনেমা হবে, এবং দর্শক এটাকে খুব প্রশংসা করবে, ভালো লাগবে। এই আত্মবিশ্বাসটা তখনই ছিল। দেখুন, অনেস্টলি অনেক সময় কাজ করলে কি হয়, একটা আত্মবিশ্বাসও বলতে পারি, বা একটা ফিলিং, একটা বোধের জায়গা হয়তো তৈরি হয়, আমরা হয়তো বুঝতে পারি অনেক সময়, এটা সবার ক্ষেত্রেই হয়, একটা গুড ফিলিং হয়। হ্যাঁ, একটা মনে হয় যে আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে কি, কাজের পাশাপাশি কাজের সমালোচনা, নিজের মতো করে নিজের জন্যই সমালোচনা বা তার একটা বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা থাকে, সেটা আমি বরাবর করেছি।
তো সেই কাজটাকে যখন আমি ওই যে বললাম সিনপসিস লেখা এবং কিছুটা তার সিনসগুলোকে ডেভেলপ করার পর আমার মনে হলো যে এটা একটা স্পেশাল কাজ হবে। আমি একটু সময় নিলাম। তারপর আমি দেখলাম যে 2018 সালের শেষের দিকটায় একটা প্রতিযোগিতা হয়েছিল, স্ক্রিপ্ট রাইটিং কন্টেস্ট হয়েছিল, ইন্ডিয়ার সবচেয়ে বড় স্ক্রিপ্ট রাইটিং কন্টেস্ট। তো সর্বভারত জুড়ে, হ্যাঁ ভারত জুড়ে, এবং আহ্বান করা হয়েছিল যে ভারতের বাইরে থেকেও যদি কোনো স্ক্রিপ্ট রাইটার, স্ক্রিপ্ট রাইটার যদি অংশগ্রহণ করতে চান তাদেরও স্বাগতম জানানো হয়েছিল। এবং প্রায় 4000 প্রতিযোগী অংশগ্রহণ করেছিল 2018 শেষের দিকটায়। তখন আমার এই সিনেমাটা তখন আমি সাবমিট করেছিলাম, প্রায় 4000 থেকে ওটা সেকেন্ড হয়েছিল। কথা ছিল 5 জন চিত্রনাট্যকার বা স্ক্রিপ্ট রাইটারকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, তো 5 জনের মধ্যে আমি চলে আসি এবং 5 জনের মধ্যে আমি সেকেন্ডও হই। তখন জুরি মেম্বার্স যারা ছিলেন তার মধ্যে আমির খান সাহেব ছিলেন, জুহি চতুর্বেদী ছিলেন, রাজকুমার হিরানিজি ছিলেন, অঞ্জুম রাজাবলি ছিলেন। তো তাদের দেখে আমি খুব উৎসাহিত হয়েছিলাম। এবং তো এই পুরস্কারটা দেওয়ার পর ঠিক পরেই আমির খানজি উনি আমাকে নিমন্ত্রণ করেন, ওনার বাড়িতে যাই, সেটা নিয়ে আলোচনা হয়। ওনার খুব পছন্দ হয়েছিল। ইনফ্যাক্ট বাকি যারা রয়েছেন যে জুরি মেম্বার যারা ছিলেন তাদেরও খুব পছন্দ হয়েছে। তো সেই সময় একটা এই স্ক্রিপ্ট মানে লাপাতা লেডিজ, সেটা নিয়ে একটা কথাবার্তা চলছিল চারদিকেই। তখন আমাকে আমির খানজি বলেছিলেন যে আমি এটা খুব ভালো লেগেছে, আমি এটা প্রডিউস করতে চাই। এবং ওনার যে ওয়াইফ সেই সময় ছিলেন কিরণ রাওজি, উনি সেটা ডিরেক্ট করতে চেয়েছিলেন। রাইট। তো ওভাবে আস্তে আস্তে কাজটা এগোতে শুরু করে এবং কিছুটা সময় লেগেছে। পুরো টিম ফর্মেশন হয়, লোকেশন দেখা, কাস্টিং, সমস্ত কিছু করে টোরে তারপর তো যেটা বেরোলো, তখন আমি মিলিয়ে দেখলাম যে যে ভাবনাটা, যে ধারণাটা আমার ভেতর তৈরি হয়েছিল, যে ভিজুয়ালটা আপনি ছিল সেটা আপনি দেখতে পেয়েছেন বাস্তবে। এবং যেটা আমার মনে হয়েছিল যে এইটা যখন এই সিনেমাটা তৈরি হবে, যেরকম মানুষের একটা ইনভলভমেন্ট, ভালো লাগা তৈরি হবে সিনেমাটাকে দেখে, সেটা এক্স্যাক্টলি তাই হলো। তাতে আমি খুব খুশি হয়েছি। কিন্তু আপনার মধ্যে কি একটু আক্ষেপ হয়নি বা এখনো নেই যে আপনার এমন একটি সিনেমা বা এমন একটি গল্প আপনি আসলে মাল্টিপ্লেক্স বা মুভি থিয়েটারে আপনি ওইভাবে প্রেজেন্ট করতে পারেননি, বা এইটা নিয়ে কি আক্ষেপ আছে? না, প্রেজেন্ট করতে পারেননি বলে মানে থিয়েটার রিলিজের কথা বলছেন? না, থিয়েটার রিলিজ কিন্তু হয়েছে, মানে ইন্ডিয়ার সর্বত্র রিলিজ হয়েছে, এটা সব জায়গায় রিলিজ হয়েছে। এবং ঠিক সেই সময় রিলিজের আগেই কানাডাতে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল, তাতে এই সিনেমাটি বিশেষ প্রশংসিত হয়েছে, বিশেষভাবে প্রশংসিত হয়েছে। হ্যাঁ, এটাও ঠিক। তো এটা কীরকম হয়েছে দেখুন, একদিকে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এটা স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল। ওখান থেকে আসার পরেই ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ আর ইন্দোনেশিয়াতে একসঙ্গে রিলিজ হয়। তখন কিন্তু হলে লোকে দেখেছে, প্রচুর লোক দেখেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মানে এই দিককার আসেনি, বাংলাদেশে রিলিজ হয়নি। হ্যাঁ, রিলিজ হতে পারেনি। আমি ভাবতাম প্রায় তখন, আমি সেটা নিয়ে একটু বম্বে কথাও বলেছিলাম, কিন্তু তখন ডিস্ট্রিবিউশন একটা আলাদা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা যেভাবে হয়েছিল সেভাবেই সেটা ডিস্ট্রিবিউট হয়েছে এবং এক্সিবিট হয়েছে। পশ্চিমবঙ্গের হলে কি হয়েছে সব জায়গায়, মানে ইন্ডিয়ার সব জায়গাতেই হয়েছে, বিদেশেও হয়েছে। আর একটা মজার ঘটনা হচ্ছে, সম্ভবত এটা প্রথম কোনো সিনেমার ক্ষেত্রে হয়েছে, যখন নেটফ্লিক্সে এটা আসে, ওটিটিতে আসার পর সারা পৃথিবীর দর্শক দেখতে পাচ্ছে, তখন ওটা সিনেমা হলে চলতো। আচ্ছা, বহুদিন একসঙ্গে চলেছে। মানে আমার মনে হয় এটাই প্রথম সিনেমা যেটা ওটিটি এবং থিয়েটারে প্যারালালি চলেছে। হ্যাঁ, সবাই দেখতে পেরেছে। তার কারণ হচ্ছে তার মধ্যে একটা নোভেলটি, ইউনিকনেস ছিল এই সিনেমাটার মধ্যে। তো সেটা মুখে মুখে প্রচার হয়ে যায়, পত্র পত্রিকায়, বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা প্রচার হয় এবং মানুষের একটা উৎসাহ তৈরি হয়েছিল। যখন সেটা ওটিটিতে আসে তখন এটা মানে সবার সুযোগ হয় এবং ওই ঢেউটা আরও প্রবল হয়ে উঠেছিল। আমরা রিয়েলিটি শোর ক্ষেত্রে ধরেন আমাদের ভারত বাংলাদেশ এই প্র্যাকটিসটা আছে, রিয়েলিটি শো, গানের রিয়েলিটি শোগুলি, সেটা ইন্ডিয়ান আইডল বলেন, বাংলাদেশে ক্লোজ আপ ওয়ান নামে রিয়েলিটি হিউজ পপুলার, বা ওয়ার্ল্ড ওয়াইডই আসলে মিউজিক্যাল রিয়েলিটি শোগুলি পপুলার।
স্ক্রিপ্ট রাইটিংটা এরকম ট্যালেন্ট হান্টের মাধ্যমে এসে এতটা পপুলার হতে আমরা যেটা আপনাকে দিয়ে পেলাম আর কি, এই প্র্যাকটিসটাকে আপনি কীভাবে দেখেন, এই রিয়েলিটি শোর প্র্যাকটিসটা? কারণ এটা নিয়ে নেতিবাচক একটা ব্যাপারও আছে, কারণ এটার মাধ্যমে আসলে রাতারাতি যে কেউ আসলে সুপারস্টার একটা ফিল নিয়ে আসে, এবং অনেকে বলে যে জিনিসটা আসলে ক্ষতিকর। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আপনি কি মনে করেন? আমার আবার একটা অন্যরকম মত রয়েছে এখানে। এইটা প্রথমত রিয়েলিটি শো ছিল না, এটা ছিল একটা প্রতিযোগিতা ছিল। হ্যাঁ, তো স্ক্রিপ্ট রাইটিং কন্টেস্ট ছিল। এরম কন্টেস্ট আগে আমি নিজেও শুনিনি যে, হ্যাঁ, তো এইটার মধ্যে একটা খুব গঠনমূলক প্রক্রিয়া ছিল, একটা গভীর উদ্দেশ্য ছিল, যে যারা জুরি মেম্বার্স ছিলেন এবং যারা এটা অর্গানাইজ করেছেন তারা চেয়েছিলেন যে একটা খুব আমরা মানে খুব পিওরলি এটাকে পরিচালনা করব, এবং চারদিক থেকে যখন বিভিন্ন কনসেপ্টগুলো আসবে, স্ক্রিপ্টগুলো আসবে, আমরা ভালো করে সেটাকে বাছাই করে পুরস্কৃত করব, পাশাপাশি ওই কন্টেস্ট মানে কনসেপ্টগুলোকে নিয়ে আমরা সিনেমাও বানাবো। এটা ছিল উদ্দেশ্য। এই যে কথাটা আপনাকে বলা হয়নি, প্রথমেই অ্যানাউন্স করা হয়েছিল যে এই যে টপ 5 স্ক্রিপ্ট রাইটার্স সিলেক্ট হবে তাদের বিভিন্ন প্রোডাকশন হাউসের সামনে পিচ করার সুযোগ হবে। তারা সরাসরি পিচ করতে পারবেন যে এইটা আমি স্ক্রিপ্ট লিখেছি, আপনারা যদি কেউ করতে চান তাহলে করতে পারেন, আমি এই অ্যাওয়ার্ড পেয়েছি। মানে 5 জনের মধ্যে সিলেক্ট হওয়াটাই ছিল অ্যাওয়ার্ড পাওয়া। আলাদা ধরে 5 জনকে অ্যাওয়ার্ড করা হয়েছিল। এরকম হলো। এইখানে একটা জিনিস হচ্ছে কি জানেন তো, মানে যেহেতু সিনেমার মতো একটা এরকম একটা বড় বিষয়, আমি অন্য শিল্প মাধ্যমকে ছোট বলছি না, যেহেতু বলছি এটা এর মধ্যে কি সিনেমা শিল্পের মধ্যে সমস্ত শিল্প মাধ্যমগুলো, সমস্ত শিল্পগুলো থাকে এর মধ্যে, সমস্তগুলোকে নিয়ে সাহিত্য বলুন, চিত্রকলা বলুন, সঙ্গীত বলুন, নাটক বলুন, সব কিছুই থাকে। তো এর যে চিত্রনাট্য তৈরি হয় সেটাও কিন্তু একটা কঠিন প্রসেস। শুধুমাত্র একটা তাক লাগিয়ে দেওয়ার মতো কনসেপ্টকে নিয়ে এত বড় প্রতিযোগিতায় অ্যাওয়ার্ড পাওয়া যায় না, এবং সেটা অ্যাওয়ার্ড পেলেও তার মধ্যে যদি বাণিজ্যিক সফল হওয়ার কোনো এলিমেন্ট না থাকে তাহলে কোনো প্রডিউসার এগিয়ে আসবেন না, প্রোডাকশন হাউস করবেন না। আমার একটু জানার খুব ইচ্ছে যে 5টা স্ক্রিপ্টের মধ্যে বাকি 4টার কি অবস্থা, এই আপডেটটা কি দিতে পারবেন? 3টের আপডেট দিতে পারবো। আমার লেখা লাপাতা লেডিজ রিলিজ হয়ে গেল। আরেকটা ছবি, আরেকজন উনিও স্ক্রিপ্ট রাইটার ডিরেক্টর, ক্রিস্টো টমি হচ্ছে কেরালার মানুষ। ওনার ছবিটা রিসেন্টলি রিলিজ হয়েছে। উনি ওটা রিজনাল ল্যাঙ্গুয়েজে করেছেন, আমাদের মানে ইন্ডিয়ান রিজনাল ল্যাঙ্গুয়েজ মালায়ালামে করেছেন। সেটাও রিলিজ হয়েছে, খুব ভালো সিনেমা হয়েছে। আমি দেখার সুযোগ হয়নি, দেখবো, শুনেছি খুব ভালো হয়েছে। আর যতটা আমি স্টোরি লাইনটা জেনেছি খুব ইন্টারেস্টিং। আরেকটা ছবি, আরেকটা স্ক্রিপ্ট হচ্ছে যিনি লিখেছেন তারও একটা এগ্রিমেন্ট হয়ে গেছে, সেটাও বেরোবে হয়তো। এই 3টে খবর আমি জানি, বাকি 2টোর আমি জানি না। এবার একটু সহজ বিষয় যেটা আমরা চাই আসলে, আমির খান তো আমাদের একটা মোহর নাম, আমাদের এই রিজনেও তাই। আমির খানের সঙ্গে আপনি বারংবার কথা বলেছেন, মিট করেছেন এই সিনেমার সুবাদে, সেটা জাজ প্যানেলে যেমন তেমন আপনার ওনার বাড়িতেও গিয়েছেন, আবার এই ছবির প্রিমিয়ারও আপনাকে ডেকে সম্ভবত আলাপ করিয়ে দিয়েছেন বা আপনার সঙ্গে কথা বলেছেন। আমির খান সম্পর্কে আলাদা করে যদি একটু আমাদেরকে বলতেন, কেমন দেখলেন মানুষটাকে? দেখুন, শিল্পী হিসেবে মানে সিনেমা শিল্পের অভিনেতা হিসেবে উনি তো অসাধারণ, সেটা আমার বলার অপেক্ষা রাখে না। সবাই জানেন, সবাই প্রশংসা করেন, সেটা উনি ডিজার্ভ করেন ডেফিনেটলি। উনি প্রডিউসার হিসেবে অত্যন্ত দক্ষ এবং মানে উচ্চমানের বিচক্ষণ একজন প্রডিউসার উনি, এবং সেটা তার প্রত্যেকটা কাজ যে কাজগুলো উনি প্রডিউস করেছেন দেখা যায়। এবার মানুষ হিসেবে উনি অত্যন্ত ভালো, অত্যন্ত মানে বন্ধুত্বপূর্ণ ওনার ব্যবহার আচার, এইগুলো সেটা আমি দেখেছি বছরের পর বছর ধরে। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, সিনেমার বিভিন্ন দিক নিয়ে, এই লাপাতা লেডিজের বিভিন্ন দিক নিয়ে। তখন দেখেছি ওনার ইনভলভমেন্ট অ্যাজ প্রডিউসারও মারাত্মক রকমের, খুবই পজিটিভলি বলছি কথাটা, মারাত্মক রকমের। মানে হচ্ছে কি উনি যখন ইনভলভ থাকেন পুরো প্রোডাকশন মানে A to Z উনি সমস্তটাই লুক আফটার করেন, দেখাশোনা করেন। এই ওয়ার্কটাতে আপনার এই লাপাতা লেডিজ কি কোনো বাধা হয়ে ছিল, যে কিরণ রাও এবং আমির খানের সঙ্গে যে বিচ্ছেদ বিষয়টা, সেটা কি কোনো বাধা, মানে এই জায়গাটা কেমন ছিল? না, আমার চোখে সেরকম কিছুই পড়েনি। আমি তো দেখলাম যে সেটাই বলছিলাম যে উনি যখন কাজ করেন, সেই যে টিম ওয়ার্ক যেটা,
অত্যন্ত সুন্দর এবং মানে ইনভলভিং একটা এনভায়রনমেন্ট উনি তৈরি করেন, যেখানে যে পরিবেশে দাঁড়িয়ে বসে সবাই যেন বন্ধুর মতো খুব একটা একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে কাজ করার সুযোগ পায় এবং তাদের স্বাধীনভাবে তাদের মত প্রকাশের সুযোগ থাকে, আলোচনার মধ্য দিয়ে আস্তে আস্তে সমস্ত কিছু এগোয়, সেটা উনি ক্রিয়েট করেন। লাপাতা লেডিস আমরা একটা জিনিস যেমন কমেডি পাই, বাস্তব জীবনের ক্রাইসিসগুলি, স্ট্রাগলগুলি পাই, প্রেম, অসম্ভব প্রেম পাই। আমি আবারও একই শুরুতেও জানতে চেয়েছি আসলে এই গল্পটা আপনার মধ্যে আসলে কেমন করে, মানে আপনি, আমি জানি না, মানে এখন তো এই বিশ্বে আসলে এই আপনি যে ট্রাভেলিংটা দেখালেন, বিয়ে করে বউ নিয়ে কতগুলি স্টেপ পার করে 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 কত দূর চলে যাচ্ছে, যেটা আমাদের হয়তো বা দাদাদের আমলে, গরুর গাড়ির আমলে ছিল আর কি, সেটা এখন আপনি এই সময় এসে দেখালেন। এটা কি আসলে বাংলাদেশে অন্তত এই সড়ক ব্যবস্থা এখন আর নাই, সেটা কি ভারতে আছে? বা এটা তো একরকমের পিরিয়ড ফিল্মই, মানে এক্ষুনি এই সময়ই হচ্ছে এরম নয়, এটা কয়েক বছর আগেকার সিনেমাতে লেখাই ছিল, এত বছর আগে। হ্যাঁ, সেই সময়ে যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করানো হয়েছে এটা সত্যি এক্সিস্ট করে এখনো কোথাও কোথাও, কারণ ইন্ডিয়া একটা বিশাল দেশ, তার আনাচ কানাচে এখনো কিছু জায়গা রয়ে গেছে, কিছু জোনস আছে যেখানে এরম মানে রাস্তাঘাট, গ্রামীণ পরিবেশ এরম, মানুষজন এরম, তার আচার ব্যবস্থা, মানে সামাজিক প্যাটার্ন এরম, সেটা ঠিক। কারণ হচ্ছে কি আমি অনেক রিসার্চ করেই লিখেছি এটা, শুধুমাত্র একটা মানে গল্প লিখবো বলে আমি লিখিনি। তো আমি যখন যে বললাম আপনাকে কিছুটা লিখে তারপর একটা পজ দিয়েছি, তখন আমি আবার রিসার্চ ডেভেলপমেন্ট করা, মানে যতটা রিসার্চ করার দরকার করেছি, পড়াশোনা করা এবং মিলিয়ে নেওয়া যে আমি যা লিখছি। মানে আপনার বাস্তব জীবনে এমন কোনো এক্সপেরিয়েন্স আছে যে একজন বউ নিয়ে ভুল করে আরেকজনের বউ নিয়ে বেরিয়ে পড়া বা চলে যাওয়া, এরকম কোনো মজার একটা ঘটনা বলি আপনাকে। আমি যখন এটা লেখা হয়ে গেছে আর আমি অ্যাওয়ার্ডও পেয়ে গেছি প্রতিযোগিতার মঞ্চ থেকে, তার কিছু দিন পর এক ভদ্রলোক আমাকে খুঁজে বার করলেন। উনি প্রডিউসারও, উনি বম্বের একজন প্রডিউসারও। উনি আমাকে খুঁজে, মানে অত্যন্ত আন্তরিক ছিল সেই কথাবার্তাগুলো। বললেন যে বিপ্লবজি আপনার এটা শুনলাম চারদিকে আপনি যে এটা অ্যাওয়ার্ড পেয়েছেন এবং মূল গল্প না হয়নি তখন, তো স্টোরি লাইনটা এরম, মানে বেসিক একটা স্টোরি লাইন তো এই পুরস্কারের মঞ্চ থেকে ছড়িয়েছিল ভিডিওর মাধ্যমে, যেখানে ওয়ান লাইনার বলা যেতে পারে বা লগ লাইন যেটা ছিল, যে গল্পটার মূল কনসেপ্টটা কি। তো উনি বললেন যে জানেন আমার মায়ের সঙ্গে একটা সিমিলার ঘটনা ঘটেছিল, মানে কাছাকাছি একটা, সে বহু যুগ আগে, কারণ ওনার বয়সই প্রায় 60-র বেশি, তো তার মায়ের বয়স কত হতে পারে, সে অনেক যুগ আগে কোথাও একটা হয়তো সেরকম যাতায়াত করতে গিয়ে এরকম কিছু একটা ঘটনা ঘটেছিল। সেটা আমার লেখা এবং পুরস্কার পাওয়ার পর উনি বললেন যে আমার খুব ভালো লেগেছে যে আপনি এরকম একটা সাবজেক্ট নিয়ে লিখেছেন যে এই ঘটনা আমার মায়ের জীবনে, হ্যাঁ এরকম ঘটনা কিন্তু হতে পারে, ফিকশন হলেও তার একটা বিশ্বাসযোগ্যতা আছে, এবং বিশ্বাসযোগ্যতা শুধু নয়, এরকম ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা সিনেমাটা দেখে মানুষের মনে হতে পারে, আবার এটাও ঠিক প্রায় ঘটে গেছে এরকম ঘটনা। তো আমার খুব ভালো লাগলো। আমি তো কল্পনা করে লিখেছি, তবে এই কল্পনার মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা রাখার চেষ্টা করেছি, কিছু যুক্তিও ছিল আমার মাথায় যে এরম পরিবেশে এরম হতেই পারে, ভিড়ে ঠাসা একটা ট্রেন চলছে, যাদের মানে মুখ ঢাকা, ভালো করে দেখা যায় না, এরকম একটা ঘটনা ঘটতেই পারে, এরকম একটা সিচুয়েশন আমি তৈরি করি, বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, রাইট। তো এরম হতে পারে, এবং উনি বললেন, কথাটা খুব ভালো লাগলো। তার পরবর্তী সময় যখন এটা রিলিজ হয়ে যায়, বিভিন্ন কর্নার থেকে নানা লোকে দেখেছে, সিমিলার কিছু কিছু ঘটনা কোথাও 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 হয়তো ঘটে থাকবে তার জীবনের সঙ্গে, বা কারো ভাবনার সঙ্গে কিছু কিছু জিনিস মিলে গেছে। আমি কোনো জায়গা থেকে কিছু নকল করে বা অনুপ্রাণিত হয়ে বা এরকম কিছুই মানে নিয়ে আমি লিখিনি, যেটা আমার মনে হয়েছে আমি একটা সিনেমা লিখছি, মৌলিক আমার নিজের ভাবনা নিয়ে লিখেছি। তার মধ্যে অনেক কিছু, অনেক লেয়ার্স এনেছি আমি। এবার আমি আরেকটা জিনিস জানতে চাই, আপনি হয়তো স্ক্রিপ্ট রাইটার হিসেবে আপনি এখন পরিচিতি পেয়েছেন বা এখানে গল্প করছেন, আপনি আসলে মনে প্রাণে একজন ডিরেক্টরও, আপনি সম্পাদনার কাজও করেন, আপনি পড়াশোনাও করেছেন এই ফিল্ম মেকিং নিয়ে। এই স্ক্রিপ্টটা যদি আমির খান টিম পিক না করতো,
কিরণ রাও না বানাতো, মানে তাহলে কি এই গল্পের জোরে, যে এটা যদি দীপকর, আমাদের দীপন বানাতেন, আমি জাস্ট উদাহরণ দিলাম, বা অন্য যে কোনো, বা আপনি নিজেই বানাতেন, সেক্ষেত্রে মানে সেটা কি একই রকমভাবে ওয়ার্ক করতো? মানে গুরুত্বটা আমি বুঝতে চাই আর কি, বিষয়টা আপনার কাছ থেকে। প্রথম কথা হচ্ছে কি, ডেফিনেটলি একটা সিনেমা কিন্তু কি বিষয় নিয়ে, কিভাবে, কি কনসেপ্টে হবে, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ। লেখাটা যদি ভালো না হয়, হ্যাঁ, বিষয়বস্তু যদি ভালো না হয়, আপনি যতই সাজিয়ে গুছিয়ে দেন সিনেমাটা, হ্যাঁ, যত বড়, এটা আমরা বারবার দেখেছি চোখের সামনে, বারবার প্রমাণিত হয়েছে। প্রমাণ করার জন্য বলছি না, মানে বারবার ঘটে গেছে আমাদের সামনে যে অনেক বড় প্রোডাকশন, অনেক বাজেটের ছবি, বড় বাজেটের ছবি, বড় বাজেটের সিনেমা, কিন্তু তা দেখে লোকে তৃপ্তি পেল না, লোকে দেখলো না। তার কারণটা হচ্ছে কি, তার কারণ হচ্ছে কি, সবটাই আছে এখানে, ভালো প্রডিউসার আছে, ভালো অভিনেতা আছে, ভালো পরিচালনা হয়েছে, সমস্ত কিছু, হয়তো বিষয়বস্তুটা ভালো নয় বা লোকের কাছে ভালো লাগেনি, বিশ্বাসযোগ্যতা হয়তো নেই, গল্পটা অনেক ভালো, উল্টোটাও হয়, উল্টোটা হয়। তবে কিছু কিছু গল্পের ক্ষেত্রে গল্পটা খুব পাওয়ারফুল হয়ে দাঁড়ায়, যেটা লাপাতা লেডিসে আসলে, হ্যাঁ, বিশ্বাস করি, খুব নিরপেক্ষভাবে আমি বিশ্বাস করি যে এর স্ক্রিপ্টটা, এই গল্পটা এত, মানে গল্পের মধ্যে এমন কিছু ছিল যেটা মানে লোকের এমনি সেই একটা, আমি যদি গল্পটা মুখে বলেও শোনাই, লোকের ভালো লাগবে, এরম জিনিস কখনো কখনো ঘটে। দেখুন, আমি কিন্তু অত্যন্ত নিরপেক্ষভাবে বলছি কথাগুলোকে, আমি নিজেকে প্রাধান্য দিয়ে বলছি না যে আমি এটা লিখেছি বলে এবং এত এত নাম করেছে, চারদিকে লোকে প্রশংসা করেছে বলে বলছি, তা নয়। আমি নিজেও একজন, হ্যাঁ, আমি নিজেও একজন ডিরেক্টরও। তো যেহেতু আমি ডিরেক্টর, রাইটার, এবং আমি পড়াশোনা করেছি সিনেমা নিয়ে, আমার গ্র্যাজুয়েশনের পর 3 বছর একটা গ্লোবাল ইনস্টিটিউশন, যেটা SRFTI বা সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, ওখানে পড়াশোনা করেছি। তো সেই দিক থেকে, সব দিক বিচার করে বলছি যে কনসেপ্ট বা বিষয়বস্তু এবং গল্পটা খুব ভালো এবং খুব ইন্টারেস্টিং হওয়া জরুরি, সিনেমাটিক হওয়া জরুরি রাদার। তো সেটা এটার মধ্যে ছিল। তো আবার এরম একটা গল্প মানে যে কোনো ডিরেক্টরের হাতে পড়লে সেটা সহজ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, অফকোর্স তার মধ্যে সিনেমা তো ডিরেক্টরস মিডিয়াম, একরকমভাবে আমরা সেটা বলি, বিশ্বাসযোগ্য করে তোলাও একটা ব্যাপার। হ্যাঁ, সেটা ভালো ডিরেক্টরের হাতে মানে যাওয়াটাও দরকার। এবং কিরণ রাও অত্যন্ত দক্ষ একজন ডিরেক্টর, এবং মানে আমার যেরকম ভাবনা চিন্তাগুলো ছিল, মানে আমার ছবিটা যখন দেখলাম, মানে খুব সুন্দর উনি পরিচালনা করেছেন, যেরকম খুব সুন্দর তার প্রযোজনা করেছেন আমির খান সাহেব। তো ওনারা, মানে আমার সিনেমাটা দেখার পরে মনে হয়ে গেছে পুরো টিম ওয়ার্কটা এত ভালো হয়েছে, সেটা একটা বড় কারণ। বলছিলাম, আপনার যে প্রতিযোগিতায় ছিলেন, সে প্রতিযোগিতা তো জাজ প্যানেল ছিল, জাজ প্যানেলে আমির খান সাহেব ছিলেন, ইরানি সাহেব ছিলেন, আরো দুজন সম্ভবত ছিলেন, আরো কে কে ছিলেন আমার নামটা, অঞ্জুম রাজাবলি, হ্যাঁ, অঞ্জুম রাজাবলি, আর ছিলেন জুহি চতুর্বেদী ছিলেন। ওনারা সবাই খুব বিখ্যাত। ওনারা আসলে আপনার স্ক্রিপ্টটা পড়ে কি কমেন্ট করেছেন, মানে আলাদা আলাদা করে যদি শুনতে চাই একটু। না, এগুলো মজার খুব ঘটনা হয়েছিল। পুরস্কার পাওয়ার পর মনে আছে জুহি চতুর্বেদীজি, যিনি দারুণ দারুণ সব সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন, উনি সামনে মানে মঞ্চ থেকে নেমে চলে এসছেন, যেখানে আমরা 5 জন, হ্যাঁ, অ্যাওয়ার্ড পাওয়া স্ক্রিপ্ট রাইটার তখন বসেছিলাম। তো উনি এসে বললেন যে আমি যখন এই লাপাতা লেডিজটা যখন আমি লিখি, তখন এর নাম দিয়েছিলাম আমি টু ব্রাইডস। হ্যাঁ, লাপাতা লেডিজের ইংলিশে আমি তো লিখেছিলাম স্ক্রিপ্টটা, তার নাম টু ব্রাইডস ছিল। পরবর্তী সময় আমির খানজি বলেছিলেন, আমরা যখন কাজটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, তখন উনি বলছিলেন যে এটার একটা হিন্দি নাম হলে ভালো হয়। তখন সবাই মিলে আমরা ভাবনা চিন্তা করেছিলাম, করে আলটিমেটলি টু ব্রাইডস থেকে লাপাতা লেডিজ নামকরণ করা হয়েছিল। নামটা খুব ইন্টারেস্টিং হয়েছে, যেহেতু উনি একটা হিন্দি নাম চেয়েছিলেন, তো হিন্দি হলো। তো যেদিন অ্যাওয়ার্ড পেয়েছি আমরা, জুহি চতুর্বেদীজি সামনে দাঁড়িয়ে বললেন যে যখন টু ব্রাইডস স্ক্রিপ্টটা পড়ে মনে হলো যে আজকে তো পুরস্কার দেওয়া হবে, যিনি লিখেছেন তার সঙ্গে আলাপ করব, যে কোন মহিলা এটা লিখেছেন, দেখব কোন মহিলা স্ক্রিপ্ট রাইটার এটা লিখেছেন। মানে উনি ধরেই নিয়েছেন। হ্যাঁ, এটা আমার খুব ভালো লাগলো মানুষ হিসেবে। তো তারপর উনি বললেন যে তাকিয়ে দেখলাম যে একটি ছেলে বসে আছে, সে লিখলো। মূল কথা হচ্ছে যে ওনার
মানে স্ক্রিপ্টটা পড়ে ওনার যেটা মনে হয়েছে যে কিছু হয়তো নোয়ান্সেস আছে, ছোট ছোট উপাদান, ঘটনাপুঞ্জ এবং ডায়ালগসগুলো আছে, যেটা মনে হচ্ছে যে কোনো মহিলা লেখক হয়তো লিখেছেন। সাবকনসিয়াস ইমাজিনেশনটা ওনার বলেছেন যে এই জিনিসগুলো একজন মহিলা লেখক বার করে এনেছেন, লিখেছেন। তো তার সঙ্গে সঙ্গে উনি এটাও বলছিলেন যে আমার খুব ভালো লাগলো যে একজন পুরুষ লেখক এরম ভাবনা চিন্তা করে একটা স্ক্রিপ্ট লিখেছেন। তো এটা একটা খুব বড় কমপ্লিমেন্ট। আর তাছাড়া আমি শুনেছি বলতে, মানে আমাকে আরও একজন যিনি জুরি মেম্বার ছিলেন উনি বললেন যে রাজকুমার হিরানিজি ভীষণ পছন্দ করেছেন আপনার স্ক্রিপ্ট। আর অঞ্জুম রাজাবলী আমার মনে আছে উনি আমাকে জড়িয়ে ধরেছিলেন, জড়িয়ে ধরে বললেন যে বিপ্লব, এই স্ক্রিপ্টটা লোকের মনে থাকবে, এই সিনেমাটা লোকে বারবার বলবে এটার কথা। মানে উনিও একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, সেটাও প্রায় আজ থেকে 4 বছর আগে। 4 বছর আগে যেটা বললাম, আগরতলায় আপনার জন্ম, কলকাতায় পড়াশোনা, তারপরে ক্যারিয়ারটা বুম করলো বম্বে আমির খান, আর ইন্টারভিউ দিচ্ছেন ঢাকায়। মানে একটু যদি বলতেন আপনার এই জীবনের চক্রটা একটু, এইভাবে আগরতলা থেকে কলকাতা, কলকাতা থেকে বম্বে, ঢাকা পর্যন্ত বলা দরকার নেই, বম্বে পর্যন্ত, মানে কি ভেবেছিলেন, কি প্ল্যান করেছিলেন, আর কোন দিকে আপনি যাচ্ছেন বা নিয়ে গেল আপনাকে সময়? না, প্রথম কথা হচ্ছে ঢাকাও আছে এর মধ্যে, বাংলাদেশও আছে এর মধ্যে। আসলে জানি না, এই প্রশ্নটা আমাকে একজন করেছিলেন একদিন, তো আমি ওনাকে যে উত্তরটা করেছিলাম সেটাই আমি বলছি আজকে, যে অ্যাকচুয়ালি খুব ছোটোবেলা থেকে কেউ আমাকে ধরিয়ে দেয়নি, এমনি মনে হতো যে হ্যাঁ আমি যেখানে জন্মেছি বা যে সব জায়গায় কাজ করছি বা করেছি, পড়াশোনা করেছি, ভালো লাগার জায়গাগুলো, সেই জায়গাগুলোর মধ্যে মানুষ হিসেবে সেই জায়গারও একটা অংশ আমি, বা সেই জায়গাগুলো আমার একটা কাছের ব্যাপার। অ্যাট দ্য সেম টাইম ছোটোবেলা থেকে আমার কীরকম জানি মনে হতো যেন আমি যেন মানে এই সমস্ত পৃথিবীর সমস্ত জায়গা বা আমাদের দেশ বা দেশের পার্শ্ববর্তী দেশগুলো, সমস্ত জায়গাতেই যেন আমার অধিকার আছে, আমার কর্মক্ষেত্র হতে পারে, আমি সেই জায়গার মানুষ হতে পারি, কন্ট্রিবিউশন, মানে নিজেকে এক ধরনের না বুঝে শুনেই, এটা হতে পারে একটা খুব শৈল্পিক ভাবনাও হতে পারে, আমি জানি না, বা একটা খুব ইনোসেন্ট একটা ফিলিংও হতে পারে, যে আমি কোনো দেশ কাল গণ্ডির মধ্যে আসলে থাকিনি কখনো সেরকমভাবে। এটা আমি আজকের এই উত্তরটা দেওয়ার জন্য গুছিয়ে বলছি তা নয়, এটা আমার ভেতর থেকে আসে। আমি যেখানে জন্মেছি আমি যেন সেই জায়গারও মানুষ, যেখানে পড়াশোনা করেছি, আমি কলকাতায় পড়াশোনা করেছি, বেসিক পড়াশোনা আমার আগরতলায়, বেড়ে ওঠা আমার আগরতলায়, কলকাতায় পড়াশোনা করেছি, ওখানে ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করেছি, রেগুলার আমি বম্বেতে যাতায়াত করেছি, কাজ করেছি এত বছর, আমি বাংলাদেশ আসি, একদম সব জায়গার মধ্যে যেন আমি নিজেরই মনে হয়, আমি অরম ভেদাভেদ করে উঠতেও পারি না, আর মনে হয় না আমার অ্যাকচুয়ালি। তো সেটাও হয়তো এটা একটা কারণ যে আমাকে প্রশ্নটা করেছিলেন যে হঠাৎ করে আপনি একটা মানে বাঙালি মানুষ হঠাৎ করে এমন একটা সিনেমা লিখলেন যেটা দেখে সাধারণত বোঝা মনে হয় না যে একজন বাঙালি লিখেছেন, বা হিন্দি বা কেন লিখলেন আপনি হুট করে। তখন আমি বললাম যে এটা হুট করে না, এটা অনেক বছর ধরে আমার ভেতরে কাজ করতো। কারণ কাজ করতো, আমি ছোটোবেলায় খুব ঘুরে বেড়াতাম, আমার গণ্ডি থেকে বেরিয়ে ঘুরে বেরিয়ে মনে হতো এটাও আমার নিজের জায়গা। পাহাড়ে বসে থাকতাম, নদীর পাড়ে বসে থেকেছি, সেটা তো বাড়ি ছিল না, বাড়ির বাইরে, তো সেটার মধ্যে একটা আপনত্ব জন্মে যেত। জোনগুলি আমরা দেখি সেটা তো আসলে আপনার আগরতলা বা কলকাতার জোন কোনো কিছু, হ্যাঁ এই বাংলা জোনের মধ্যে বা নর্থ ইস্টার্ন ইন্ডিয়া বা বাংলাদেশ বা পশ্চিম বাংলা বা ত্রিপুরা কোনো জায়গার মধ্যেই এটা থাকে না, ইভেন বম্বেও খুঁজে পাওয়া যাবে না এটা, যেহেতু যদিও অনেকটা সময় বম্বে কাটাই, কিন্তু এটা একেবারেই প্রান্তবর্তী কিছু জায়গা ভারতবর্ষের, মানে ইন্ডিয়ার নর্দার্ন সাইডের কিছু জায়গা, সেই জায়গা যখন আমি ঘুরেছি, মানুষজন দেখেছি, তাদের জীবনযাত্রা দেখেছি, তাদের মধ্যেও যেন আমি ঢুকে যেতাম, ভাবনা চিন্তা করতাম, সেইগুলোই উঠে এসছে আর কি। ঢাকার একজন অভিনেত্রী আমাদের তাসনিয়া ফারিন, ওকে নিয়ে একটা সিনেমা করার কথা শুনেছি আমরা, সেটা আসলে কতদূর? তাসনিয়া ফারিন অসাধারণ একজন অভিনেত্রী। তো বাংলাদেশে আমি অনেকের কাজ দেখি, অনেকের কাজে আমি মুগ্ধ, চিত্র পরিচালক এবং অভিনেতা অভিনেত্রী, তো তার মধ্যে একজন তাসনিয়া ফারিনও। আমি দেখেছি ওনার কাজ আগেও, আর লাপাতা লেডিজ লেখার পর আমি আরেকটা সিনেমা লিখেছিলাম,
তার নাম ছিল পাত্রী চাই। তো ওই সিনেমাটা আমি ভেবেছিলাম যে আমি বাংলায় করব, বাংলায় লিখেছিলাম ইনিশিয়ালি। তো সেটা অনেক দূর এগিয়ে গেছে। আমি কলকাতা বসে কাজটাকে অনেক এগিয়ে নিয়ে গেছিলাম এবং প্রডিউসার এবং সমস্ত কিছু সব ঠিকঠাক হয়ে গেছিলো। আমি তখন আমার খুবই কাছের বন্ধু, আত্মীয় সম বন্ধু দীপঙ্কর দীপন, তাকে আমি প্রথম বলি যে আমি তো বাংলাদেশের তাসনিয়া ফারিনকে নিয়ে সিনেমাটা করতে চাই। উনি সঙ্গে সঙ্গে সেদিনই যোগাযোগ করিয়ে দেন এবং আমরা কথাবার্তা বলি, আমার স্ক্রিপ্টটা পাঠাই সঙ্গে সঙ্গেই। ওনারও খুব পছন্দ হয়েছিল তাসনিয়া ফারিনের। সেটা আমি বলি প্রডিউসারকে যে আমি ওনাকে নিয়েই করবো এবং কলকাতা থেকে আরও অনেকেই কাজ করবেন। সব ঠিকঠাক হয়ে গেছিলো, কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল একটা মানে ঘটনা ছিল যে প্রডিউসারের ইচ্ছে থাকা সত্ত্বেও, একটা এই ভালো লাগা সত্ত্বেও উনি করে উঠতে পারেনি। একটা ফিনান্সিয়াল ডিজাস্টার হয়েছিল। সো ওই আর্থিক যে একটা অ্যাক্সিডেন্ট, তার জন্য ছবিটা আলটিমেটলি করা হয়ে ওঠেনি। খুব চেয়েছিলাম আমি, তারপরে একটু চেষ্টা করেছি, কিন্তু আমি করে উঠতে পারিনি। কারণ আমাদের তো সিনেমা করতে চাইলেই করা যায় না, প্রডিউসার লাগে এবং বড় ফিনান্সার লাগে। এত বড় লাপাতা লেডিসের মতো এত বড় একটা ক্যাম্পেইন পাওয়ার পর বা বুস্টার পাওয়ার পর মানে বিপ্লব গোস্বামী প্রডিউসার সংকটে ভুগবেন বা তার একটা না ঠিক ওরম নয়, না ঠিক ওরম নয়। তখনও লাপাতা লেডিস রিলিজ হয়নি। লাপাতা লেডিস করেছি, আর আমি খুব মানে প্রচার করতে পারি এরকম মানুষ নই, আমি খুব আড়ালেই থাকি, নিজেকে বেচতে পারি এমন। আর সেটা জানি না আগামী দিনে কি হবে, কিন্তু আড়ালেই থাকি, আমার মতো করেই থাকি। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে লাপাতা লেডিস তখন রিলিজ হয়নি, সেই সময়কার কথা। এবার রিলিজ হওয়ার পর ঘটনাটা অন্যরকম হয়ে গেছে, সেটাই আমি বলতে চাইছি, যে বদলে যাওয়া ঘটনা। সেটা হচ্ছে কি, তখন আমি চেয়েছিলাম সিনেমাটা, যে প্রডিউসারের সঙ্গে কথা হয়েছিল উনি করতে চেয়েছিলেন, সেটা উনি আন্তরিক থাকা সত্ত্বেও করতে পারেননি। তখন অন্য প্রডিউসার চেষ্টা করেছিলাম, সেটা হয়ে ওঠেনি। তারপর লাপাতা রিলিজ হয় এবং তাতে করে হয়তো এটা স্বাভাবিকভাবেই লোকে আমাকে আর একটু বেশি করে চিনলেন বা জানতে পারলেন, হতে পারে। তো তারপর এটা ঘটনাচক্রে আমি বম্বেতে হিন্দি সিনেমা হিসেবে পিচ করেছিলাম এবং এই মুহূর্তে বম্বেতে এটা নিয়ে কথা চলছে, কাজ চলছে। আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে এই সিনেমাটা এখন বম্বে থেকে হবে হিন্দি সিনেমা হিসেবে। তাতে করে আমাদের কন্ট্রিবিউশনটা থাকছে না। কন্ট্রিবিউশনের ব্যাপার হচ্ছে, এটা যখন এখন হিন্দিতে চলে গেছে, হিন্দিতেই হবে সেম সিনেমাটা। আমার হিন্দি স্ক্রিপ্টও লেখা হয়ে গেছে। তবে এটা আমার একটা স্বপ্ন, ভালো লাগার জায়গা যে দুই বাংলার অনেককে নিয়ে একসঙ্গে করে আমি সিনেমা করব এবং যাদের আমার পছন্দের মানে ভালো লাগে, যাদের সঙ্গে কাজ করা, যাদের কাজ খুব ভালো সিনেমার, তাদেরকে সঙ্গে নিয়ে একটা বাংলা প্রজেক্ট আমি করব। ফারিন কি এই বলিউডের প্রজেক্টটাতে থাকছেন কিনা সেটা নিয়ে এখন কাস্টিং কিছুই হয়নি আমাদের। যেটা হয়েছে কি, প্রডিউসার লক হচ্ছে এখন, অন্যান্য দিকগুলো নিয়ে মিটিং হচ্ছে, কাস্টিং আমরা এখনো বসিনি। আর বাংলা ছবি আমি করার চিন্তা ভাবনা আছে এখনো, মানে বলার মতো এখনো স্পেসিফিক কোনো, একটু সময় লাগবে, হয়তো আগামী মাসে বলতে পারবো যে আগে বাংলা সিনেমাটা শুরু করব অ্যাজ এ ডিরেক্টর রাইটার, না অ্যাজ এ ডিরেক্টর রাইটার হিন্দি সিনেমাটা শুরু করব। তবে করব আমি এখন এই পর্যায়ে লাপাতা লেডিসের পরে রাইটার বিপ্লব না ডিরেক্টর বিপ্লব, কোন দিকটায় আপনি ঝুঁকে আছেন বেশি? আচ্ছা, আমি বরাবরই একজন সিনেমা পরিচালক হিসেবে নিজেকে দেখেছি, সেভাবেই নিজেকে তৈরি করেছি এবং পাশাপাশি সিনেমা পরিচালক এবং সিনেমা লেখক হিসেবেও আমি মানে কাজ করে গেছি এবং ভালো লাগে, দুটো ফিল্ডেই কাজ করতে আমার ভালো লাগে। তো যেটা আমি এখানে দাঁড়িয়ে এটা আমি পরিকল্পনা করে রেখেছি যে যদি আমাকে কোনো প্রডিউসার বলেন বা কোনো ডিরেক্টর বলেন, সে যেই হোক, তার জন্য আমি লিখব, মানে ফিল্ম রাইটার হিসেবে তার জন্য লিখবো, না কোনো অসুবিধা নেই, ভালো লাগে, ভালোবাসি আমি সেটা অন্য প্রডিউসার ডিরেক্টরের জন্য লিখবো, আবার আমি ডিরেক্টর রাইটার হিসেবেও কাজ করব। এই মুহূর্তে দুটো কাজ আমি হাতে নিয়েছি, একটা হিন্দি সিনেমা ডিরেক্টর রাইটার হিসেবে, একটা বাংলা সিনেমা ডিরেক্টর রাইটার হিসেবে। দুটোই ডিরেক্টর রাইটার, এটা একটা পজিটিভ সাইন। রাইট, এবার আমি রাইটার হিসেবে আরও কিছু প্রজেক্ট আমি হাতে নেব। একটু ফাঁকে আবার লাপাতা লেডিসে আসি। আমির খানের সঙ্গে যখন আলাপ হচ্ছিল এই স্ক্রিপ্টটা করবে না, তখন কি কোনোভাবে আপনি বলেননি বা বলার চেষ্টা করেননি আমি বানাই দাদা, আমি বানাই? না, সেটা আলোচনা হয়েছে অফকোর্স। হ্যাঁ, ছিল
এই প্রসঙ্গে যখন আপনি এসছেন তখন বলি যে এই সিনেমাটা আমি আমার জন্যই লিখেছিলাম, আমি ডিরেক্ট করব। হ্যাঁ হ্যাঁ, একদমই। মানে আমি তো দেখুন, আমি তো পড়াশোনাই করেছি সিনেমা নিয়ে, বছরের পর বছর খেটেছি সিনেমা নিয়ে। হ্যাঁ, এটাই আমি মানুষটাই, এই যে আমার পরিচয় হচ্ছে আমি ফিল্ম ডিরেক্টর রাইটার, এবং ফিল্ম ডিরেক্টর রাইটার হিসেবে নিজেকে তৈরি করার জন্য আমি পড়াশোনা করেছি কিন্তু ফিল্ম এডিটিং নিয়ে, যাতে করে আমি ফিল্ম পোস্ট প্রোডাকশন বুঝতে পারি। হ্যাঁ, রাইটিংটা বুঝতে পারি, ডিরেকশন বুঝতে পারি, এবং তারপর আমি পোস্ট প্রোডাকশনের সমস্ত দিকটা যেন বুঝতে পারি, সেভাবে আমি তৈরি হয়েছি। তো সেই সত্তাই আমার মধ্যে কাজ করছে। আমার কাছে কখনোই একটা ফিল্ম প্রজেক্ট পাওয়া মানে লটারি পাওয়ার মতো নয়, বা প্রচণ্ড এক্সাইটেড হয়ে মানে যাওয়ার মতো নয়, কারণ এটা আমার কাজ। আমি লিখেছি লাপাতা লেডিজ আমি ডিরেক্ট করব বলেই, তো যখন অ্যাওয়ার্ড পেয়েছি, চারদিকে ছড়িয়ে গেছে রাইটার হিসেবে আমার নাম এবং সিনেমাটার মানে স্ক্রিপ্টের কথাও, তো সেই সময় আমির খানজি যখন বলেন যে আমি প্রডিউস করব এবং কিরণ রাওজি ডিরেক্ট করবেন, তখন আমি ইনিশিয়ালি বলেছিলাম ওনাকে যে অ্যাকচুয়ালি আমি তো নিজে লিখবো বলেই লিখেছিলাম, আরে নিজে ডিরেক্ট করব বলেই লিখেছিলাম। তো এটাতে উনিও খুশি হলেন। তারপর উনি কখনো জোর করেননি। তারপর আমাদের আলোচনা হতে হতে একটা সময় আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, উনি কারণ উনি এত বড় একটা প্রোডাকশন সামলাচ্ছেন, আমির খানজি উনি এত একটা উচ্চতায় বসে কাজ করছেন, মনে হলো যে ঠিক আছে আমরা একসঙ্গে করি, অ্যাজ এ রাইটার এই প্রজেক্টটা করি, কিরণ রাও জি ডিরেক্ট করবেন, আমির খানজি প্রডিউস করবেন, আমি রাইটার হিসেবে থাকবো। আমার ঠিক তখনই আমি আমার পরের সিনেমা লিখতে শুরু করি। সেটা লিখতে গিয়ে আমার মনে হলো যে এটাও খুব ইন্টারেস্টিং হবে। তো সেটা এখন একদিকে লেখা চলছে, আরেকটা লেখা সেটা আমি ডিরেক্ট করব, আর যেটা লেখা হয়ে গেছে ওটাও ডিরেক্ট করব। আমির খান, বিপ্লব, কিরণ ওনাদের মধ্যে কি আর কোনো প্রজেক্ট আমরা পাবো? এই সেটা বলা মুশকিল এই মুহূর্তে দাঁড়িয়ে, তার কারণ হচ্ছে সেরকম আলোচনা হয়েছে আমাদের আগেও। তো এবার দেখতে হবে মানে ভবিষ্যতে কি সিচুয়েশন তৈরি হয়। আপাতত তো যেটা আমি কনসেন্ট্রেট করছি যে আমার যে বম্বের যে হিন্দি সিনেমাটা সেটা ডিরেক্ট করব, আর কিছু লিখব। এবার আমরা একদম শেষ করব দাদা, বাংলাদেশ সম্পর্কে আপনার, বাংলাদেশের প্রোডাকশন, বাংলাদেশের আর্টিস্ট, বাংলাদেশের কাজ, টোটাল বাংলাদেশের এই নির্মাণ যজ্ঞটাকে আপনি আসলে কেমন দেখেন? প্রথমত কলকাতা বসে আসলে ভারতবর্ষে বাংলাদেশটাকে খুব বেশি দেখা যায় না, কারণ সব ওই অ্যাক্সেসটা সম্ভবত কম, যেটা আমরা এখানে বসে কলকাতা বা বম্বের ছবি দেখতে পারি বা জানতে পারি। হ্যাঁ, দেখার দিক থেকে হয়তো একটা সবসময় সুযোগ ঘটে না, চাইলেও দেখতে পাওয়া যায় না, কারণ সেটা একটা বাণিজ্যিক কারণে হয়তো সব জায়গায় সব সিনেমা প্রডিউস করা যায় না, আর প্রডিউস করা গেলেও হয়তো ডিস্ট্রিবিউট বা এক্সিবিশনের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হয়তো হয়। কিন্তু আমি বাংলাদেশের সিনেমা আমি প্রচুর দেখেছি, এখনও সুযোগ পেলে আমি দেখি, সিনেমা দেখি, এবং যে টেলিভিশন নাটক হয় সেটা আমি দেখি। যখন আমি আসি বাংলাদেশ তখন আমি চেষ্টা করি সিনেমা দেখা, নাটক দেখার। এবারও এসে আমি একটা নাটক দেখা হয়ে গেছে। তো সিনেমার ক্ষেত্রে আপনি যে প্রশ্নটা করলেন, খুব প্রথম কথা হচ্ছে বাংলাদেশের সঙ্গে আমার একটা খুব আন্তরিক এবং একটা খুব মানে আবেগের সম্পর্ক আছে। আমি প্রথমেই বলেছি আমার খুব ভালো লাগে বাংলাদেশে, সে এমনিই ঘুরে বেড়াই, এমনিই সময় কাটাই, সেটা আমার ভালো লাগে। আর সিনেমার মধ্যে তো আমি যা যা দেখেছি তাতে আমার অত্যন্ত আশাবাদী আরও দারুণ দারুণ কিছু হবে, এবং অনেক ভালো ভালো কাজ আমি দেখেছি বাংলাদেশের। বিপ্লব, আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে সময় দিয়েছেন এতদূর। আশা করছি আপনার বম্বের প্রজেক্টটা লাপাতা লেডিজকে অতিক্রম করবে, এবং তখন শুধু গল্পকার হিসেবে নয়, অ্যাজ এ ডিরেক্টর আপনাকে আমরা অন্য উচ্চতায় মাপার সুযোগ পাবো পর্দার মাধ্যমে। আপনার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক। অনেক ধন্যবাদ আমাদের সময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সমস্ত দর্শক মণ্ডলীকে অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের মাওনা আউট অফ দ্য বক্স। আপনারা আশা করছি আমাদের এই প্রাণবন্ত আড্ডা মুগ্ধ হয়েছেন, জেনেছেন অনেক কিছু, অনেক অজানা বিষয় লাপাতা লেডিজ সম্পর্কে বা বিপ্লব দা সম্পর্কে। আমাদের সঙ্গে থাকবেন। খোদা হাফিজ।